বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে এমন একটা বিষয় শেয়ার করতে চলেছি, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য জীবন বিজ্ঞানের ব্রহ্মাস্ত্র, অর্থাৎ একদম শেষ মুহূর্তের শেষ সাজেশন তোমাদের জন্য। দেখো, প্রথমেই যে বিষয়টা বলবো তো সেটা হচ্ছে শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ এবং এসএকিউ এর জন্য আমি তোমাদের বলেছি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি, সেগুলো সলভ করবে। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ সেট আমি তোমাদের জন্য শেয়ার করেছি, সেটাও দেখবে। এবং যে টেস্ট পেপার রয়েছে তোমাদের সামনে, বা তোমরা যে টেস্ট পেপার প্র্যাকটিস করেছো, সেটা স্কুলের টেস্ট পেপার হতে পারে বা অন্য কোনো টেস্ট পেপার হতে পারে, সেই টেস্ট পেপারের শর্ট টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু এর সঙ্গে সলভ করে রাখবে। তাহলে দেখবে এমসিকিউ এসএকিউ নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। এবার আসা যাক আমাদের যে মূল বিষয়, সেটা হলো 2 মার্কের কোশ্চেন। স্বাভাবিকভাবে 2 মার্কের কোশ্চেন আমাদের 12টা লিখতে হয়, আমাদের 17টা পরীক্ষাতে আসে। এবং আমাদের যেটা রয়েছে 5 মার্ক কোশ্চেন, যেখানে কিন্তু আমাদের তোমার 6টা প্রশ্ন লিখতে হয়। এবং একটা কথা সবসময় মাথায় রাখবে যে 5 মার্কের কোশ্চেনগুলো কিন্তু ডাইরেক্ট 5 মার্ক করে পরীক্ষাতে আসছে না, 2+3 এরকমভাবে পরীক্ষাতে আসছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2+3 এইভাবেই পরীক্ষাতে আসছে, এবং তার সঙ্গে প্রতিটা কোশ্চেনের সঙ্গে অরও থাকছে, অথবাও থাকছে। এবং আমাদের কি করতে হচ্ছে, জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারকে বিশেষ গুরুত্ব দিতে হচ্ছে, কারণ সব মিলে 2 মার্কের কোশ্চেন এদিকে যেমন 17টা পরীক্ষাতে আসবে, অন্যদিকে ঠিক একইভাবে যে 5 মার্কের প্রশ্ন রয়েছে সেখানেও কিন্তু আমার প্রত্যেকটাতেই একটা করে 2 মার্কের কোশ্চেন রয়েছে। তার সঙ্গে যে 3 মার্কের প্রশ্নগুলো আসছে, সেই 3 মার্কের প্রশ্নগুলোও দেখতে অনেকটা 2 মার্কের মতো, যার জন্য কিন্তু হিসেব মতো আমাদের জীবন বিজ্ঞান থেকে 2 মার্কের কোশ্চেন অত্যাধিক হারে পড়তে হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এই কথাটা কিন্তু খুব সাবধান। আর 2 মার্কের কোশ্চেন মানে বুঝতে পারছো সারা বই কুটে কি পরিমাণে 2 মার্কের কোশ্চেন রয়েছে। তোমরা যারা বই ঘেটেছো বা বই পড়েছো তারা খুব ভালো করেই জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি, একদম স্পেশাল কোশ্চেন, স্পেশাল সাজেশন। এর আগেও আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আলাদা আলাদা করে শেয়ার করেছিলাম। আজ কিন্তু আলাদা আলাদা করে নয়, একদম একবারে এক ভিডিওর মধ্যেই আমরা তোমাদের জন্য 2 মার্কের কোশ্চেন এবং 5 মার্কের কোশ্চেন কি কি পরীক্ষাতে আসতে চলেছে তার ডিটেলস আলোচনা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে সাজেশনটি তোমাদের সামনে তুলে ধরবো তার মধ্যে 2 মার্কের কোশ্চেন একটু বেশি আছে। আমি বারবার বলছি, যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ো, কারণ এর বাইরে প্রশ্ন যাবে না, এটা কিন্তু নিশ্চিত। যা প্রশ্ন সব এর মধ্যে দিয়েই পড়বে। তবে 2 মার্কের প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো এবার ভেরি 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 ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক দেওয়া আছে। এবং 5 মার্কের যে সাজেশন আমি তোমাদের জন্য শেয়ার করছি, একদম দাগ নম্বর অনুযায়ী সাজেশন দেওয়া আছে। অর্থাৎ আমাদের যে তোমার প্রশ্নর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করতে পারি, 5 মার্কের বিভাগ ঘতে 4 দাগে আমাদের প্রশ্ন পড়ে, 4.1 দাগে আমাদের কি প্রশ্ন আসবে, 4.2 দাগে আমাদের কি প্রশ্ন আসবে, 4.3 দাগে আমাদের কি প্রশ্ন আসবে। ঠিক এইভাবে কিন্তু আমাদের সাজেশন সাজানো রয়েছে, যেটা তোমাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি উপকারে আসবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর 2 মার্কের কোশ্চেন কিন্তু 5 মার্কের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, কারণ 2+3 আকারে প্রশ্ন পড়বে, সেহেতু কিন্তু 2 মার্কের কোশ্চেন যেমন 2 এর মধ্যেও আসতে পারে, ঠিক একইভাবে কিন্তু 5 এর মধ্যেও আসতে পারে। তাই 2 মার্ক এর কোশ্চেনকে কোনো রকম অবহেলা করবে না। প্রশ্ন সংখ্যা একটু বেশি থাকবে, কিন্তু মনে রাখবে তোমাদের ক্ষতি করার চেষ্টা করব না, তোমাদের ভালো চেষ্টা করব। যার জন্য একটু কষ্ট হলেও এই প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যাও। আশা করি এতক্ষণে তোমাদের রেডি হয়ে গেছে। শুধু দেখো যে কোন কোন কোশ্চেন রেডি করা নেই, সেই প্রশ্নগুলোকে অবশ্যই অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও, এটুকু বলবো। চলো এবার আমরা দেখে নিই লাস্ট মিনিট লাস্ট সাজেশন, স্পেশাল সাজেশন, যে প্রশ্নগুলো না পড়লেই নয় সেই প্রশ্নের সংকলন। বন্ধুরা, তাহলে শুরু করি মূল আলোচনা, একদম শেষ মুহূর্তের সাজেশন তোমাদের জন্য। তো প্রথমেই আসবো আমরা 2 মার্কের কোশ্চেন। তো প্রথম অধ্যায় থেকে যে 2 মার্কের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, তার মধ্যে দেখো কী কী রয়েছে। ফটোট্যাকটিক চলন কাকে বলে, উদাহরণ দাও। ট্রফিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা কী, উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণের ব্যাখ্যা দাও। রক্ত শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগনের ভূমিকা আলোচনা করো। অ্যাড্রেনালিনকে আপৎকালীন হরমোন বলা হয় কেন, লোকাল ও ট্রফিক হরমোনের পার্থক্য লেখো। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। জন্মগত ও অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। প্রতিবর্ত পথের অংশগুলো লেখো। দ্বিনেত্র দৃষ্টি ও একনেত্র দৃষ্টির পার্থক্য কী, প্রকরণ চলনকে রসস্ফীতিজনিত চলন বলার কারণ কী, পজিটিভ ও নেগেটিভ জিওট্রফিক চলনের পার্থক্য কী, একটি ইন্ডোল ও একটি নন ইন্ডোল অক্সিনের নাম লেখো। হরমোনের দ্বৈত ক্রিয়া বলতে কী বোঝো, হাইপোথ্যালামাসকে প্রভোগ্রন্থি বলা হয় কেন, হাইপোথাইরয়েডিজম ও হাইপার থাইরয়েডিজম কি, স্নায়ুগ্রন্থি বা গ্যালিয়ন কি, নিউরোট্রান্সমিটার কি, নিউরো হরমোন কি, সিএসএফ এর কাজ লেখো। মেনিনজেস কয়টি স্তর নিয়ে গঠিত, আমরা রাত্রে বস্তুর আকার ও বর্ণ বুঝতে পারি না কেন, দর্শনে আইরিশের গুরুত্ব কী। যে প্রশ্নগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু ভাইরাল, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলোর উপর বেশি গুরুত্ব দেবে। নেক্সট অধ্যায় জীবনের প্রবণতা থেকে প্রশ্নগুলো বলি। বয়ঃসন্ধিকালে কী কী মানসিক পরিবর্তন ঘটে, আরএনএ কত প্রকার ও কী কী, প্রত্যেকটির সংজ্ঞা দাও। নন জেনেটিক ও জেনেটিক আরএনএর মধ্যে পার্থক্য কী, ডিএনএর পিরিমিডিনের সঙ্গে আরএনএর পিরিমিডিনের পার্থক্য কী,
হিস্টোন প্রোটিন কয় প্রকার ও কী কী? মেটাসেন্ট্রিক ও সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম অথবা টেরোসেন্ট্রিক ও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের চিত্রসহ পার্থক্য লেখো। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন ও মাইটোসিস কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলা হয় কেন? ক্রসিং ওভার কি? চিত্রসহ বর্ণনা করো। মাইক্রোপ্রোপাগেশন কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বৃদ্ধির দশাগুলো লেখো। দ্বিনিষেক কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কোষ চক্র নিয়ন্ত্রণের বিন্দুগুলো কী কী? প্রাণীকোষ বিভাজনের সাইটোকাইনোসিস না হওয়ার ফলাফল কী? কোষচক্রের চেক পয়েন্টগুলির নাম ও কাজ লেখো। নিউটেনি ও পিডোজেনেসিস কী? বংশগতীয় কয়েকটি জিনগত রোগ থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে? অসম্পূর্ণ প্রকটতা কী? হিমোফিলিয়া কেন হয়? বর্ণান্ধতার কারণ লেখো। মেন্ডেল মটর গাছ নির্বাচনের দুটি সুবিধা লেখো। হোমোজাইগাস ও হেটেরোজাইগাস কাকে বলে? ক্রিস ক্রস উত্তরাধিকার কী? SRY বলতে কী বোঝো? TDF জিন কী? একটি সংকর হলুদ গোল বীজ বিশিষ্ট মটর গাছ থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে? প্রকরণের প্রকারভেদ লেখো। মানুষের ক্ষেত্রে কয়েকটি ক্রোমোজোমগত অস্বাভাবিকতা লেখো। হিমোফিলিয়াকে রয়্যাল ডিজিজ বলা হয় কেন? কোন কোন ক্রোমোজোমের কারণে থ্যালাসেমিয়া রোগের সৃষ্টি হয়? রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয় কটি ফ্যাক্টর? থ্যালাসেমিয়া মানবদেহের কোন হরমোন ক্ষরণকে প্রভাবিত করে? মিউটাজেন ও ডিলিশন কি? থ্যালাসেমিয়া রোগীদের অ্যানিমিয়া হওয়ার কারণ কি? হোল্যান্ড্রিক জিন কি? স্পিনোমেগালি কি? মিউল্যাটো কি? নেক্সট, ওই ব্যক্তি অভিযোজন থেকে ইম্পর্টেন্ট 2 মার্কের কোশ্চেন। উটের আরবিসির বৈশিষ্ট্য কি? ক্যাকটাসের দুটি অভিযোজন উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। রুই মাছের পটকার গুরুত্ব কি? পায়রার বায়ুথলি কেন দরকার হয়? সমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো। ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কি? অভিসারী ও অপসারী অভিযোজনের পার্থক্য কি? জীবাশ্ম কাকে বলে? কোয়াসারভেট কি? জীবন্ত জীবাশ্ম ও জীবাশ্মের মধ্যে পার্থক্য কি? হট ডিলয়েড স্যুপ কি? নয় ডারউইনবাদ কি? মিসিং লিঙ্ক কাকে বলে? উদাহরণ দাও। নগ্নজিন কি? সায়ানোজেন মতবাদ কি? বিগ ব্যাং থিওরি কি? মরু অভিযোজনের জন্য উটের শারীরবৃত্ত অভিযোজনগুলি লেখো। অর্কিওপটেরিক্সের সরীসৃপ ও পক্ষীর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যামোনিফিকেশন কি? নাইট্রিফিকেশন কি? দুটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। বায়ু দূষণের কারণ কি? অম্লবৃষ্টি কাকে বলে? ইউট্রোফিকেশন কি? হাঁপানি রোগের কারণ আলোচনা করো। ব্রোঙ্কাইটিস রোগের কারণ কি? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কি? ক্রায়ো প্রেজারভেশন বলতে কী বোঝো? মানে ক্রায়ো সংরক্ষণ যেটা বলছে। জীববৈচিত্র্য সংরক্ষণে PBR এর ভূমিকা আলোচনা করো। রেড পান্ডা সংরক্ষণে ভারতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রজেক্ট টাইগার কি? ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। কার্সিনোজেন কি? উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। জীব বিবর্ধন কাকে বলে? COD ও BOD বলতে কী বোঝো? অলিগোট্রাফিক ও ইউট্রোফিক জলাশয় কি? বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটলে স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। দেখো, আমি বারবার বলছি যে এই যে 2 মার্কের কোশ্চেনগুলো আমি তোমাদের বললাম, এগুলো যে অলওয়েজ 2 মার্ক হিসেবে আসবে সেটা কিন্তু নয়। কিছু কিছু প্রশ্ন রয়েছে, দেখো, যেমন ধরো এই যে একটা প্রশ্ন ধরো, এখানেই ধরো ভারতে গন্ডার হ্রাস পাওয়ার দুটি কারণ লেখো। এই প্রশ্নটাকে দিয়ে দিল ভারতে গন্ডার হ্রাস পাওয়ার 3টি কারণ লেখো, বা ভারতে গন্ডার হ্রাস পাওয়ার কারণ কি। এইভাবে কিন্তু প্রশ্নটা 2+3 মার্কের যে পার্টটা আমাদের বড় কোশ্চেন বা 5 মার্কের কোশ্চেন আছে সেখানেও কিন্তু দিয়ে দিতে পারে। অতএব কিছু কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আমরা 5 মার্ক কোশ্চেনে কিন্তু পাবো, সেই জায়গাটা কিন্তু আমাদের নজর রাখতে হবে। যে কারণে কিন্তু 5 মার্কের প্রশ্নের জন্য এই যে পার্টটা রয়েছে, এই পার্টটার উপর একটু বিশেষ গুরুত্ব কিন্তু আমাদের অবশ্যই রাখতে হবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। নেক্সট আমরা চলে যাব 5 মার্কের প্রশ্নের দিকে চলে যাব, যেটা আমরা দাগ নম্বর অনুযায়ী রেডি করেছি। তবে একটা কথা আমি আবারও বলে যাচ্ছি, এই যে 5 মার্কের কোশ্চেন আমরা বললাম, এই 5 মার্কের কোশ্চেন কিন্তু সবসময় মাথায় রাখবে। এর আগে যে 2 মার্কের কোশ্চেন বললাম, এই 2 মার্কের কোশ্চেনগুলোও কিন্তু এই 5 মার্কের মধ্যে অ্যাড হতে পারে। নেক্সট, একদম প্রথম আমরা চোখের চিত্র, যেটা আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তবুও তোমরা কিন্তু চোখ এবং প্রতিবর্ত চাপ দুটোই প্র্যাকটিস করে যাবে খুব ভালো করে, কারণ এই দুটোর মধ্যেই একটা আমরা 4 দাগের প্রশ্নে কিন্তু পাবো, যেটা মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ চিত্র, আর একটা হচ্ছে প্রতিবর্ত চাপের পরিচ্ছন্ন চিত্র। আর চিত্র আঁকালেই কিন্তু নম্বর হয় না, আমি এর আগেও বলেছি। তার সঙ্গে যে জায়গাগুলো দেওয়া থাকে সেই জায়গাগুলো কিন্তু সুন্দর করে শনাক্ত করতে হয় এবং দেখাতে হয়, তাহলেই কিন্তু 5-এ 5 পাওয়া যায়। তো এই প্রতিবর্ত চাপের চিত্র এবং অক্ষিগোলকের লম্বচ্ছেদ চিত্র, এই দুটো পার্ট ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেনে চলে আসি। নিম্নলিখিত প্রাণীগুলির অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো, যেটার মধ্যে প্লাসমোডিয়াম, স্পাইরোগাইরা, ইস্ট, প্ল্যানেরিয়া ও পেনিসিলিয়াম, সবগুলো দেবে না, হয়তো একটা দিল যে ইস্টের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো বা পেনিসিলিয়ামের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো, একটা কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে দেখো, কোষ বিভাজনে জীবদেহের ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপরোক্ত 3টি উদাহরণসহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কী কী সুবিধা ও কী কী অসুবিধা আছে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কি? দেখো, এই প্রশ্নের কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি কিন্তু 2 মার্কেও দিয়ে দিয়েছি, ঠিক আছে।
তো যাই হোক, কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। মাইটোসিস ও মিয়াসিসের পার্থক্য কী? মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কী কী? প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো। বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো। উদ্ভিদ সাইটোকাইনেসিস ও প্রাণী সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য কী? কোষ চক্রের দশাগুলো চিত্রের সাহায্যে লেখো। কোষ চক্রের নিয়ন্ত্রণে চেক পয়েন্টের ভূমিকা কী? দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা করো। ক্রোমোজোম ডিএনএ এর এবং জিনের আন্তঃসম্পর্ক নির্ণয় করো। এবার আসবো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 4.2 এর জন্য যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর মধ্যেই সেট আপ করে 4.2 এর প্রশ্ন কিন্তু আসবে। এবার 4.3 এর প্রশ্ন চলে আসি। স্বাধীন বিন্যাসের সূত্র কীভাবে গিনিপিগের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো। অথবা স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলেও স্বামী স্বাভাবিক, এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কীভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো। নেক্সট, মটর গাছের ওপর মেন্ডেলের কাজের 3টি পর্যায়ের নাম লেখো। প্রকারণ কি? উদাহরণসহ প্রকারণের বিষয়টি বুঝিয়ে লেখো। আচ্ছা, এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেটা কিন্তু আমি 2 মার্কে দিয়েছি, যেমন প্রকারণ কি, প্রশ্নটা কিন্তু 2 মার্কেও রয়েছে। তোমাদের চিন্তা করার লাগবে না, তোমরা যে কোনো একটা পড়লেই কিন্তু হবে, একই বিষয়, আলাদা কোনো বিষয় নয়। নেক্সট, জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কি? মেন্ডেল সাফল্য লাভের 2টো কারণ লেখো। আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদানগুলি আলোচনা করো। মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছে 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো এবং একসংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো। অত্যাধিকারে বংশবৃদ্ধির 3টি উদাহরণ দাও। ল্যামার্কের তত্ত্বের প্রধান 2টি প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। একটা রেখাচিত্রের মাধ্যমে জৈব ওই ব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করো। অথবা পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো 2টির নাম তালিকাভুক্ত করো। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তির সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কী? ঘোড়ার বিবর্তন কীভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায়? মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে লেখো। জীবন সংগ্রাম কি? প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণসহ ব্যাখ্যা করো। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী? সমবৃত্তীয় অঙ্গ ও সমসত্ব অঙ্গ 2টির পার্থক্য লেখো। ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তন লেখো। শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে, সেগুলো ব্যাখ্যা করো। তো 4 দাগের প্রশ্নের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে। 4.4 এর প্রশ্ন, 4.3 এর প্রশ্ন তার উপরগুলো বলেছি, একদম পর কিন্তু আমি তোমাদের জন্য প্রশ্নগুলো বলছি যে কোন দাগে কোন প্রশ্ন থাকে। এবার আসবো 4.5-এ কী প্রশ্ন আসতে চলেছে। দেখো, যেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসে নিম্নলিখিত কারণগুলির ভূমিকা ব্যাখ্যা করো। তার মধ্যে জৈন ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, কোনো একটি জলাশয়ে জীব বিবর্তন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। বায়ু দূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো। মানব শরীরে পরিবেশের প্রভাবগুলি আলোচনা করো। বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি? ভারতে একটি হটস্পট অঞ্চলের নাম উল্লেখ করে সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও। সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কী কী? N2 চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপে ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকাগুলো কী কী? N2 ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী সমস্যা দেখা যাবে? বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা কী কী? মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌত রশ্মি ব্যবহার করে তা আবার মানুষকে অন্য একটি স্বাস্থ্য বিপর্যয়ের দিকে ঠেলে দেয়, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো, যেমন বায়ু দূষণ, জৈবিক অক্সিজেন চাহিদা, বিশ্ব উষ্ণায়ন, ফসলের উৎপাদন হ্রাস, অম্লবৃষ্টি। নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কীভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সংক্ষেপে আলোচনা করো। নাইট্রোজেন স্থিতিকরণের 3টি পদ্ধতি লেখো। বাঘের সংখ্যা বৃদ্ধিতে 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো। রেড পান্ডা সংরক্ষণের উপায় কী? জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো? জীববৈচিত্র্য হ্রাসের কারণ কী? তার মধ্যে বিশ্ব উষ্ণায়ন, অতি ব্যবহার, এগুলো কিন্তু পয়েন্ট আউট করে দিতে পারে 2-1টা। কৃষিজমি ও মিষ্টি জলের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী? মিষ্টির জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলে কী কী সমস্যা দেখা যাচ্ছে? জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী? ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো এবং উদাহরণ সহযোগে লেখো। একদম কোন দাগে কোন প্রশ্ন আসবে আমি কিন্তু ধীরে ধীরে তোমাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে হয়তো বলবে যে স্যার অনেক প্রশ্ন দিয়ে দিয়েছেন, কিন্তু দেখো সায়েন্সের সাবজেক্ট বুঝে শুনে সাজেশন দিতে হয়, সেই হিসেবে সাজেশন করতে গিয়ে 2-1টা প্রশ্ন হয়তো আমরা বেশিই দিয়েছি, কিন্তু এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যে যা দিয়েছি এর বাইরে প্রশ্ন আসবে না, এটা যেমন একটা কথা। অন্যদিকে তুমি কম পড়ে পরীক্ষার হলে যাবে, সেখানে গিয়ে কমন পাবে না, সেই দুঃখ থেকে একটু কষ্ট করে প্রশ্নগুলো দেখে যাওয়াই কিন্তু শ্রেষ্ঠ। আর যে সাজেশন দিয়েছি এর থেকে কম পড়ে যাওয়া মানে মনে করবে যে তোমার বিপদ আছে, কারণ অতটা সহজ নয় সায়েন্সের সাবজেক্ট। সেই হিসেবে কিন্তু আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা আমাদের সাজেশন তোমাদের জন্য তুলে ধরেছি। ধন্যবাদ।